দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রতিবেদনগুলো তুলে ধরি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা কথা বলতে চাই, আজকে আলোচনার শিরোনাম মার্কিন বাণিজ্য। আমরা জানি যে একটি রুদ্ধশ্বাস প্রতীক্ষা চলছে বিশ্বব্যাপী। আলোচনার শিরোনাম রেখেছি মার্কিন বাণিজ্য, মার্কিন নির্বাচন এবং বাণিজ্য সম্পর্ক। এই শিরোনামে আলোচনা করব এবং আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হবেন, তারা চুলচেরা বিশ্লেষণ করবেন। আমরা জানি যে এই যুক্তরাষ্ট্রের মার্কিন নির্বাচনের সাথে পৃথিবীর বাণিজ্যের একটি সম্পর্ক রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের একদিকে দ্বন্দ্ব রয়েছে, তার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সেটি আসলে বাংলাদেশের সাথেও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ একটি দেশ, যেখানে বাংলাদেশের একটি সম্ভাব্য রপ্তানি বাজার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের একটি বাণিজ্য সম্পর্ক রয়েছে। সেই সব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আমাদের সঙ্গে যে অতিথিরা যুক্ত হচ্ছেন তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর আহসান এইচ মনসুর এরই মধ্যে যুক্ত হয়েছেন, নির্বাহী পরিচালক পিআরআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, জনাব মিন নাসির হোসেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি, একজন ব্যবসায়ী। আমরা তার সাথেও কথা বলবো। আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে। আমরা দর্শক আপনাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমরা বলছিলাম যে নির্বাচনের সাথে বাংলাদেশের বাণিজ্যের সম্পর্ক বা বিশ্ব বাণিজ্যের যে সম্পর্ক তা নিয়েই প্রতিবেদন রয়েছে। মার্কিন নির্বাচন জিতে যেই হোয়াইট হাউসে আসুক, বাংলাদেশের ব্যবসায়ীরা তাকিয়ে আছেন বিনা শুল্কে পণ্য রপ্তানির দিকে। এবং পোশাক ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের শেয়ার বাড়াতে জোর প্রস্তুতি নিচ্ছেন তারা। চীনের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকায় সেটি খুব বেশি কঠিন নয় বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ পুরনো। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে ছিল বন্ধু রাষ্ট্রটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নির্বাচন নিয়ে তাই উচ্ছ্বসিত এদেশের মানুষও। তবে ব্যবসায়ীরা তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর দিকে। হিসেব বলছে 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, সেই বছর বাংলাদেশ মোট $590 কোটি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। 2019 সালে যা বেড়ে দাঁড়িয়েছে $670 কোটি। 2016 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ ছিল $90 কোটি, সবশেষ বছরে যা দাঁড়িয়েছে $230 কোটি। চলতি বছরে করোনার মধ্যেও মার্কিন বাজারে 8 মাসে রপ্তানি হয়েছে $360 কোটি। শুধু পোশাক রপ্তানিতে মার্কিন বাজারে 6% বেশি রয়েছে বাংলাদেশের দখলে। উত্তরোত্তর কিন্তু আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। আপনি যদি আমাদের রেডিমেড গার্মেন্টসের দিকে দেখেন, সেই যখন আমরা এক্সপোর্টিং শুরু করি তখন থেকে কিন্তু যুক্তরাষ্ট্রই আমাদের সবচেয়ে বড় এক্সপোর্টিং কান্ট্রি। সম্প্রতি আলোচনায় চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্ব। এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। চায়না থেকে এখন বিরাট একটা অংশ এখনো কিন্তু ট্রেডে যাচ্ছে তাদের ওখানে। এই যে আইফোন বলেন, বলেন, সবকিছুই তো তারা এই সমস্ত জায়গায় তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিক্যালি একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে আছে। এর বাইরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আসতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন তারা। সেগুলো উনি শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি না, উনি একটা স্বাধীন বাংলাদেশের অ্যাম্বাসেডর। এবং সেটা আগের দিনের কথা ভুলে দিয়ে এখন আমরা যদি নিজের স্বাধীন দেশের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট উনারাই করতে পারে। বাণিজ্যিক নীতি যেটা হয়, এই নীতিটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র সহজে চেঞ্জ করতে চায় না। তারা একটা দীর্ঘমেয়াদী নীতিতে বিশ্বাস করে। এছাড়া বৈধভাবে শ্রমিক পাঠানো, শিক্ষার্থীদের বিশেষ সুবিধায় উচ্চশিক্ষার ব্যবস্থা সহ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কাছে আরও সহায়তা প্রত্যাশা থাকবে বাংলাদেশের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। আমাদের সঙ্গে ডক্টর আহসান এইচ মনসুর যুক্ত হয়েছেন। আলোচনায় যেতে চাই। আমরা জানি যে আজকে নির্বাচনের ফলাফল এর মধ্যেই অনেকটা এসছে। এখন পর্যন্ত যে রুদ্ধশ্বাস অপেক্ষা, সেখানে আমরা বিবিসি, ফক্স বা নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের যে নির্ভরযোগ্য সংস্থাগুলো রয়েছে, বার্তা সংস্থা, তাদের তথ্য বলছে যে ট্রাম্প এখন পর্যন্ত 214 ইলেকট্রাল ভোট পেয়েছেন এবং বাইডেন 264, অর্থাৎ বাইডেন কিছুটা কাছাকাছি রয়েছেন। ম্যাজিক সংখ্যা 270, তার কাছাকাছি রয়েছেন। সেক্ষেত্রে এখন সময় বলে দেবে আসলে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছে। তবে যেই প্রেসিডেন্ট হোক না কেন, বাংলাদেশের সাথে আসলে আমরা দেখলাম যে ডক্টর মনসুর, যে আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি এবং রপ্তানি দুটোই কিন্তু 2019 সালে বেড়েছে। তো সব মিলে আসলে নতুন করে প্রেসিডেন্ট আসলে সেক্ষেত্রে নীতিগত যে বিষয়গুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন ডক্টর মনসুর? আপাতত দৃষ্টিতে আমি বলবো যে বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটা, যদিও এটা 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 আমাদের দিক থেকে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, মার্কিন পয়েন্ট অফ ভিউ থেকে একটা ক্ষুদ্র একটা ট্রেডিং পার্টনার। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কটা অনেকদিন ধরে চলে আসছে, এবং আগে যেটা বক্তারা বলেছিলেন যে গার্মেন্টস এর ক্ষেত্রে শুরুটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েই হয়, এবং তারাই কিন্তু 1 নম্বর অবস্থানে আছে বরাবরই। এবং সেই দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন তো অনেকগুলো দেশ মিলিয়ে তারা সামগ্রিকভাবে সবচেয়ে বড় অবস্থানে আছে, কিন্তু একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে বড় অবস্থানে আছে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই ব্যবসায়িক সম্পর্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই অ্যাঙ্গেল থেকে আমাদের দেখতে হবে। এখন কতগুলো জিনিস এখানে চলে আসছে, যে চীনের সাথে দ্বন্দ্বটা শুধুমাত্র বাণিজ্যিক দ্বন্দ্ব না, এটা একটা স্ট্র্যাটেজিক দ্বন্দ্ব, এবং এটা বাণিজ্যের মধ্যে সীমিত না, এটার মধ্যে সিকিউরিটি ইস্যু আছে, এটার মধ্যে টেকনোলজিক্যাল ইস্যু, টেকনোলজিক্যাল ইস্যু আছে। কে টেকনোলজি ডমিনেট করবে, কে সিকিউরিটি ডমিনেট করবে এশিয়া প্যাসিফিকে, ইন্ডিয়ার ওশান। এখানে আরো ইস্যু আছে যে কে 1 নম্বর পজিশনে থাকবে বিশ্বে অর্থনীতিতে, এবং তারাই কিন্তু ডমিনেট হয়ে যাবে আলটিমেটলি বিশ্ব রাজনীতিতে, ভূ রাজনীতিতে। তো এই জিনিসগুলো স্ট্র্যাটেজি, এখানে বাংলাদেশে কিছু করার নাই, এটা তাদের দ্বন্দ্ব। এখানে আমাদেরকে যেটা করতে হবে, হাউ উই ম্যাক্সিমাইজ অর হাউ উই ম্যানেজ দিস প্রসেস, সেটাকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। কিছুটা যেটা আমরা খেয়াল করছি কিছুদিন ধরে, বাংলাদেশের গুরুত্বটা অনেকখানি বেড়ে গেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে, এবং সেই কারণে আমরা দেখেছি যে তারা বেশ হাই লেভেল ভিজিটার এসেছিলেন বাংলাদেশে কয়েক সপ্তাহ আগে। আমরা দেখেছি যে মার্কিন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশের সরকারের সাথে কথাবার্তা বলছেন, সরকার প্রধানের সাথে। এগুলো কিন্তু ভূ রাজনীতির অংশ, এটা কিন্তু ট্রেড রিলেশনের অংশ নয়। ভূ রাজনীতির অংশ হিসাবে আমরা যেটা বলবো যে আমাদেরকে এই জায়গাটাতে এক্সপ্লয়েট করার সুযোগ আছে। নিশ্চয়ই আমেরিকা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কিছু দিচ্ছে না, আমরা কিন্তু জিএসপি সুযোগ পাচ্ছি না, আমরা সেখানে কোনো ধরনের প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস পাচ্ছি না। আগামীতে যদি এই ভূ রাজনীতিকে কিছুটা হলে ব্যবহার করে যদি আমরা কিছুটা সুযোগ পেতে পারি, সেই বিষয়ে অবশ্যই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা শুরু করতে হবে বলে। নিশ্চয়ই এক্ষেত্রে কি কূটনৈতিক তৎপরতা আমাদের যে অবস্থানে এখন রয়েছে সেটি আরেকটু জোরদার করবার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা বিদ্যমান বাস্তবতা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি মনে করি যেটা এটা প্রয়োজন আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটা আমরা একটা জিনিস দেখেছি যে এখন পর্যন্ত আমরা সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক কিন্তু আমরা করতে পারি। এবং আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, উচ্চ পর্যায়ে কোনো বৈঠক তো আমরা করতে পারিনি, সেটা একটা আমি বলবো আমাদের একটা কূটনৈতিক ব্যর্থতা। কারণ এখন পর্যন্ত আমাদের প্রাইম মিনিস্টারের সাথে ট্রাম্পের গত 4 বছরে কিন্তু সাইড লেভেলে কথা বলা হয়েছে, একটা মিটিং এর সাইডে যেটাকে বলা হয়, কিন্তু একটা দ্বিপাক্ষিক একটা বৈঠক। জি, ডক্টর মনসুর শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? জি, আমরা সম্ভবত যান্ত্রিক কারণে ডক্টর মনসুরের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা দর্শক এই পর্যায়ে ইভ্যালি বিচ সংলাপে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি মার্কিন নির্বাচন, বাণিজ্য সম্পর্ক এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর আহসানিজ মনসুর। তিনি বিশ্লেষণ করছিলেন, বিরতির আগে বলছিলেন যে আসলে আমাদের যে কূটনৈতিক তৎপরতা সেটি আসলে আরও বেশি জোরালো করা উচিত। ডক্টর মনসুর নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটি জানতে চাইবো যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা একটি টানটান উত্তেজনা লক্ষ্য করছিলাম, বা নির্বাচনী ফলাফল নিয়েও সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা অপেক্ষা তো রয়েছেই। সেক্ষেত্রে ট্রাম্প বা বাইডেন যিনি প্রেসিডেন্ট হোক না কেন, সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বা বিশ্ব বাণিজ্যের জন্য, বাণিজ্য বান্ধব নীতিমালার জন্য বাইডেন প্রেসিডেন্ট যদি নতুন করে হয়, সেক্ষেত্রে সেটি কেমন হতে পারে বা বাণিজ্যের প্রভাব কেমন হতে পারে, আপনি কি মনে করেন? দেখুন, সাধারণত যেটা হতো, রিপাবলিকানরা একটু প্রো ট্রেড হতো এবং ডেমোক্রেটরা একটু প্রো লেবার এবং রেস্ট্রিকটিভ পলিসির দিকে যেত। কিন্তু ইদানিং যেটা আমরা দেখলাম যে ট্রাম্প ইজ নট রিয়েলি ট্রু রিপাবলিকান প্রিন্সিপাল ফলো করে নাই। সে খুব
যেটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল পলিসিতে গিয়েছে, যে আমাকে এটা দাও, না হলে আমি তোমাকে এইভাবে আমি তোমাকে ঘুষি মারবো, বা whatever I have the capacity I will kick you out. তো এই ধরনের একটা ক্রুড অ্যাপ্রোচে গিয়েছিল। সেটা থেকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে, কিন্তু ট্রেডিশনালি ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেটা হয়, সেটা চীনের সাথে সম্পর্ক বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক, তাদের বাণিজ্য নীতিটা অন্যান্য দিকে তারা অনেক উদার হবে, যেমন ন্যাটোর সাথে সম্পর্কের ব্যাপারে উদার হবে, তাদের যে বাইল্যাটারাল ট্রেডিশনাল পার্টনার জার্মানি, ফ্রান্স, এদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবে, হয়তো চীনের সাথেও কিছুটা উপরে ভালো সম্পর্ক রাখবে, কিন্তু স্ট্র্যাটেজিক দ্বন্দ্বটা থাকবেই। এবং ট্রেডের ব্যাপারে কিন্তু আমি মনে করি যে বাইডেন কিন্তু অত নরম হবে না। তাদের কিছু বেসিক প্রিন্সিপলস আছে, টু প্রোটেক্ট আমেরিকা ফ্রম ইনভেশন অফ গুডস ফ্রম আউটসাইড, টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট ইন দ্য ডোমেস্টিক মার্কেট। সেই সব কারণে তারা একটু রেস্ট্রিকটিভ পলিসি ফলো করবে আগামীতেও, আমার ধারণা। সেক্ষেত্রে তার মানে আমরা দক্ষিণ এশিয়ার যে বাণিজ্য বা দক্ষিণ এশিয়ার উপর একটু নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা থেকে যায়, সেটা থেকে যায়, এবং সেই জন্য আমাদেরকেও কিছুটা রিব্যালেন্সিং করতে হবে। অর্থাৎ বাংলাদেশের কথাই যদি ধরি, আমাদের 62% রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, বাকি 17% যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং নর্থ আমেরিকাতে। তো এই যে ডিপেন্ডেন্সটা, অর্থাৎ প্রায় 80% মতো মালামাল পশ্চিমা দেশগুলোতে যায়, এখান থেকে আমাদের একটু সরে আসতে হবে। পৃথিবী অনেক বড়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক বড়, ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া বা আসিয়ান কান্ট্রিগুলো, এরা কিন্তু $1 ট্রিলিয়ন ইকোনমি, $multi ট্রিলিয়ন ইকোনমি। এখানে আমাদেরকে আরো ইনভেস্ট করতে হবে, এই জায়গাটাতে আমাদের লিঙ্কেজটা বাড়াতে হবে, এটা কিন্তু আমাদের আগামীতে করতেই হবে। নিশ্চয়ই এটি নিশ্চয়ই নতুন উদ্যোগ নেওয়া আমাদের খুবই জরুরি। আরেকটি প্রশ্ন থেকে যায় যে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য দ্বন্দ্ব, সেটির কারণে যে বাংলাদেশের যতখানি আমরা উদ্যোক্তারা বলছিলেন যে সুফল পাওয়ার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে, সেটি আসলে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি আপনার মনে হয়? আমার যেটা ধারণা যে আমরা সাউথ এশিয়া কেউই সেভাবে সেটাকে ব্যবহার করতে পারিনি। ভারত অনেক আশা করেছিল। তো কালকে একটা রিপোর্ট দেখলাম ভারতেরই পত্রিকাতেই, যে কেন ভারতের আসছে না বিদেশি বিনিয়োগকারীরা, এবং তারা দেখাচ্ছে যে 65টা প্রতিষ্ঠান, মার্কিন প্রতিষ্ঠান ভারতে চায়না থেকে বের হয়ে এসছে, তাদের মধ্যে মাত্র 2টো বা 3টে ভারতে যাচ্ছে, বাকি সবই অন্যান্য দেশ, বেশিরভাগ যাচ্ছে ভিয়েতনাম, তারপরে যাচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এইসব দেশে যাচ্ছে। বাংলাদেশে হাতে এর মধ্যে একটাও আসেনি। তো এই যে চিত্রটা আমরা দেখছি, এটা স্বাভাবিক। আমাদের এই দেশে দক্ষিণ এশিয়াতে, ইনক্লুডিং ভারত এবং বাংলাদেশ আরো বেশি বিদেশি বিনিয়োগকে আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারিনি, এবং আমাদের আভ্যন্তরীণ অনেক সমস্যা আছে যেগুলো দূর করতে না পারলে অন্যরা কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা দেয়, এবং সেখানে কিন্তু গভর্নেন্স স্ট্রাকচার, ট্যাক্স পলিসি স্ট্রাকচার এবং সুযোগ সুবিধা, অনেক রকমের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস অনেক ডেভেলপ, ফলে উদ্যোক্তারা সেই দিকে চলে যায়, এবং এই জায়গা থেকে আমাদের কাজ করতে হবে আগামীতে। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন, যদি করোনাকালীন সময় নিয়ে আমাদের দেশীয় প্রেক্ষাপটের আলোচনায় আসি, যে বাংলাদেশের বিনিয়োগের কথা বলছিলেন, আমরা দেখছি যে এপ্রিল থেকে জুলাই মাসে বেকার হয়েছে 10 গুণ বেড়েছে বেকারত্বের হার, সেখানে সেটি বিবিএসিরই তথ্য। এর বাইরেও আইএলও যে তথ্য দিয়েছে, সেখানে তরুণ বেকার 25%। অর্থাৎ আমাদের কিন্তু কর্মসংস্থান হারাচ্ছে। এই বাস্তবতায় আমাদের করোনায় 1,64,00,000 লোকের আয় কমেছে, এটিও বিআইডিএস এর একটি গবেষণা। তো সার্বিকভাবে আগামী দিনে একদিকে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, আর বিনিয়োগও কিন্তু আমাদের খুব বেশি আশানুরূপ আসছে না। সেই জায়গাটায় আসলে কি করণীয় হতে পারে নীতি নির্ধারণী পর্যায়ে? দেখুন, কর্মসংস্থানের যে শর্টফল বা আমাদের প্রাপ্তিটা যেটা হয় নাই, সেটা কিন্তু করোনার কারণে নয়, করোনার আগে থেকেই এই জিনিসটা ছিল। আমাদের বাংলাদেশে আমাদের প্রতি বছর অন্তত পক্ষে 2.5 মিলিয়নের মতো কর্মসৃষ্টি করতে হয়, যদি যারা লেবার মার্কেটে আসছে তাদেরকে অ্যাবজর্ব করতে হয়। কিন্তু আমরা দেখেছি গত 5 ইয়ার প্ল্যানের আন্ডারে এটা 1.2 থেকে 1.5 মিলিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ প্রতি বছরই প্রায় 1 মিলিয়ন করে অতিরিক্ত লোক বাংলাদেশে আসছে লেবার মার্কেটে, গড়ে 10 লাখের মতো লোক এসছে। হ্যাঁ, যাদেরকে আমরা অ্যাবজর্ব করতে পারছি না, তারা আনএমপ্লয়মেন্ট হিসাবে তারা থেকে যাচ্ছে, আনএমপ্লয়েড বা আন্ডার এমপ্লয়েড হয়ে যাচ্ছে। তারা কিছু করছে টুকটাক এটা সেটা,
যে বিজনেস না করলেই নয়, যেটা একটা এখানে 10টা দোকান আছে সেখানে আরো 11তম দোকান খুলে বসলাম, এটা দিয়ে কিন্তু খুব একটা ভ্যালু এডিশন হয় না, একজন আরেকজন একটা ভাগাভাগি করে নিচ্ছে, ক্যানিবালাইজেশন বলি আমরা এটাকে, সেগুলো হচ্ছে। কিন্তু সত্যিকারের যে প্রোডাক্টিভ উচ্চ আয় সম্পন্ন কাজ সৃষ্টি করা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে বিনিয়োগটাকে অবশ্যই বাড়াতে হবে। বিনিয়োগের যে স্থিতি অবস্থাটা আছে সেটা একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে, এবং সেটা থেকে আমাদেরকে বের করে আনতে হবে। বিনিয়োগের যে খরা, সেই খরা যদি না কাটে তাহলে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে করোনার কারণে বিনিয়োগ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা জানি যে পৃথিবীর সব জায়গাতেই বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশেও ব্যাপকভাবে বিনিয়োগ কমে গেছে। আমরা যদি ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেশিনারিজ দেখি, ইভেন র ম্যাটেরিয়াল ইম্পোর্টটাও দেখি, সেখানে ব্যাপক ধস হয়েছে, এবং এটা কিন্তু আমাদের কর্মসংস্থানের জন্য একেবারেই কর্মবান্ধব নয়। অর্থাৎ আমাদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর আমি বলবো, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনও হচ্ছে, সেটাও কিন্তু লেবার সেভিং এবং প্রোডাক্টিভিটি এনহ্যান্সিং। ফলে যেটা হচ্ছে, গার্মেন্টসে যেরকম আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে, আমাদের এক্সপোর্ট ভলিউম অনেক বাড়ছে, কিন্তু কর্মসংস্থান কিন্তু সেখানে গত 10 বছর ধরে একই রকমই আছে। তো এই অবস্থা চলতে থাকলে আমাদের তো সমস্যাটা হবেই। নিশ্চয়ই। বিনিয়োগের জন্য সেক্ষেত্রে আমাদের কি কর্ম পরিকল্পনা, যদিও বেজা কাজ করছে, বিডা কাজ করছে, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে এই সংস্থাগুলোর পক্ষ থেকে, এরপরও বিনিয়োগের গতি কতটা আসছে বলে মনে করেন আসলে? আমরা কিন্তু সেই গতিটা, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখতে চাই, সেটা কিন্তু পাচ্ছি না। এফডিআই বাড়ছে না, কমছে। আমাদের দেশীয় বিনিয়োগ বাড়ছে না জাতীয় আয়ের তুলনায়, এটা স্ট্যাটিক হয়ে আছে, এবং করোনার কারণে সেটা কমে গেছে। অবশ্যই সেটা আমরা এখন তথ্য পাইনি, কিন্তু অনেক কমে গেছে। তৃতীয়ত যেটা হচ্ছে যে আমরা অনেক রিপোর্ট দেখি আপনাদের মাধ্যমে এবং গণমাধ্যমে, যে এই চুক্তি সই হলো, এটা হলো, বড় বড় কোম্পানি আসতেছে, এমওইউগুলো হয়, কিন্তু বাস্তবায়ন প্রকৃতপক্ষে কিন্তু আমরা সেইভাবে দেখছি না। এবং সেখানে যে নিয়োগ হবে, কর্মবাহিনী যোগ দিবে এবং আউটপুট বাড়বে, সেই জিনিসগুলোতে আমাদের বিশাল শর্টফল হয়ে যাচ্ছে। তার মানে সেভাবে গতি আসেনি। এর মাঝে আবার করোনার ধাক্কা রয়েছে। সামনের দিনে আমাদের জন্য কি আরো আশঙ্কায় থাকছে? অর্থাৎ সুখবর বলে কিছু বোধহয় আমাদের আসলে এখন কাছাকাছি সময় নেই। এখন হচ্ছে আমাদের যেটাকে বলে গর্তে পড়লে গর্ত থেকে বের হয়ে আসা, সেই প্রচেষ্টায় আমরা সেই দিক দিয়ে মোটামুটি ভালোভাবে এগুচ্ছি বলেই মনে হয়। আমরা রিকভারি ফেজটা আমাদের খারাপ নয় অন্যান্য দেশের তুলনায়, এবং সেকেন্ড ওয়েভটাও আমাদের এখানে সরাসরি ভাবে এখনো আসে নাই, হয়তো কম আসবে এটা আশা করি। তাহলে হয়তো আমরা অন্যদের চাইতে একটু ভালোও করতে পারবো। তারপরেও বলবো, রপ্তানিতে কিন্তু একটা ধস নামতে যাচ্ছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তো পুরোটাই এখন লকডাউনে চলে যাচ্ছে, সেখানে কেনা বেচা অনেক কমে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল দাঁড়িয়েছে একদিনের ইনফেকশন রেট, কাজে নতুন সরকার যদি আসে, যেটা সম্ভাবনা খুবই বেশি, তারা কিন্তু স্ট্রিক্ট এনফোর্সমেন্টে যাবে এবং এটাকে ট্যাকেল করার চেষ্টা করবে। ট্রাম্পের মতো গা ছাড়া ভাব দিয়ে কাজ করবে না। সেই ক্ষেত্রে সেখানেও আবার একটা ডিমান্ড ফলের সম্ভাবনা আছে। তো আমাদেরকে একটু রাফ রাইড জন্য প্রস্তুত হতে হবে, সিট বেল্ট বেঁধে নিতে হবে, যাতে উই ক্যান গো থ্রু দ্যাট রাফ রাইড। নিশ্চয়ই আমরা অতিক্রম করতে হবে। অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিতে চাই ডক্টর মনসুর। বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আমরা আরো কথা বলবো। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইভ্যালি বীজ সংলাপ। আমরা কথা বলছি মার্কিন নির্বাচন এবং বাণিজ্য সম্পর্ক এই শিরোনামে। আমাদের সঙ্গে ডক্টর হাসান মনসুর আলোচনা করছিলেন, এবং এই পর্যায়ে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব মিন নাসির যুক্ত হওয়ার কথা ছিলেন, উনি সিঙ্গাপুরে আসলে যান্ত্রিক কারণে আমরা সংযুক্তি পাইনি। এই মুহূর্তে মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ জনাব কামরুজ্জামান কায়সার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে মাইক্রোফাইবার গ্রুপ আপনারা পোশাক রপ্তানিকারক এবং একই সাথে যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান বাজারে আপনারা নিয়মিত রপ্তানি করে থাকেন। এই যে নির্বাচনের একটি ডামাডোল চলছে, আমরা যেই প্রেসিডেন্ট হোক না কেন, যদি মোটা দাগে জানতে চাই, যে আপনার মূল্যায়ন জানতে চাই, যে ট্রাম্পের জায়গায় বাইডেন আসবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন করে প্রেসিডেন্ট যদি আসে, সেক্ষেত্রে আমাদের বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? জনাব কামরুজ্জামান কায়সার। ধন্যবাদ বাবু কামরুজ্জামান, আমাকে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য, সমসাময়িক একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি একটি মধ্যমায়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল বাজার অর্থনীতি।
এই অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে মধ্যম হারের যে বার্ষিক প্রবৃদ্ধি আমরা বরাবরই করে আসি। আমাদের অর্থনীতির এমন কোন আপস এন্ড ডাউন হয় না যে খুব বেশি। জি, আপনার আপনার অডিওটা আমরা পাচ্ছি না। আপনি 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 আবার আপনার অডিওটি যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে জি, অডিও কানেক্ট করলে জি শুনতে একটু লুজ হয়ে গিয়েছে। জি জি Anyway, জি আমাদের ঝুলে আছে। আমরা আমরা আপনার আপনার যান্ত্রিক উন্নয়ন ঘটতে ঘটতে আমরা জনাব মনসুরের সাথে কথা বলছি, আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর মনসুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মোটা দাগে আমরা এই যে নির্বাচন নিয়ে কথা বলছিলেন, আপনি মূল্যায়ন বলছিলেন, একই সাথে যুক্তরাষ্ট্রে আসলে আমাদের রপ্তানি বাড়ানোর জন্য আগামী দিনে কি ধরনের কর্মকৌশল নেওয়া যেতে পারে বলে মনে করেন? আমি মনে করি যে আমাদের প্রাথমিকভাবে সরকারকে চেষ্টা করতে হবে যে যাতে আমরা মানে মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস, এমএফএস স্ট্যাটাস যেন আমরা ফিরে পাই। আমরা কিন্তু এটা হারিয়েছি। এটা ফিরে পাওয়াটাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। দ্বিতীয় লক্ষ্য হওয়া উচিত যে আগেও আমাদের যখন স্ট্যাটাস ছিল, গার্মেন্ট সেক্টরকে কিন্তু একটা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হতো না, এবং এখনো দেওয়া হয় না। এই জায়গাটাতে আমাদের একটু কাজ করতে হবে তাদের সাথে, যে আমাদেরকে লেবার ইস্যু বা অন্যান্য সৃষ্টি করা ঠিক হবে না। তৃতীয়ত যেটা, আর যেহেতু বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে 2024 সালে, হয়েই যাবে ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাইল্যাটারাল একটা ট্রেড অ্যারেঞ্জমেন্টে যাওয়া, যেটা পোস্ট এলডিসি গ্রাজুয়েশনে যখন আমাদের কোনো রকমের অ্যাক্সেস বা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কোনো প্রশ্ন আসবে না, সেখানে আমাদের বাইল্যাটারাল একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেতে পারি এবং আমরা দিতে পারি। সেই অ্যারেঞ্জমেন্টে আমাদেরকে যেতে হবে। এটা সবার সাথেই যেতে হবে। তবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো ধরনের প্রেফারেন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট নাই, সেজন্য এই আলোচনাটা এখনই শুরু করা যেতে পারে বলে আমি মনে করি। জি, নিশ্চয়ই। আমাদের শুল্কমুক্ত সুবিধার উপর আসলে অনেকদিন ধরে বিশেষ করে জিএসপির কথা সবসময় আলোচিত হয়, কিন্তু সেই সুবিধাটা আমরা আসলে নিতে পারিনি যুক্তরাষ্ট্র থেকে। না, কোনোদিনও যুক্তরাষ্ট্র আমাদেরকে এটা দেয় নাই গার্মেন্ট সেক্টরের জন্য। রানা প্লাজার আগ পর্যন্ত এটা অন্যান্য সব খাতের জন্য জিএসপি আমরা পেতাম, কিন্তু আমাদের যেহেতু নন গার্মেন্ট এক্সপোর্ট খুবই সীমিত, সেজন্য তেমন কোনো লাভ হতো না আমাদের। এবং রানা প্লাজার ঘটনাটা পরে লেবার ইস্যুতে ওইটাকেও আমাদেরকে ওই প্রিভিলেজটা আমাদের বন্ধ করে দেওয়া হয়। কাজে আমাদের উচিত হবে এই জিনিসগুলোকে আলোচনায় নিয়ে আসা, নিশ্চয়ই বাইল্যাটারাল ডিসকাশনের জন্য। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা জনাব কামরুজ্জামান কায়সার আপনার কাছে আরেকবার আসতে চাই। ডক্টর মনসুর বলছিলেন যে আমাদের আসলে আগামী দিনে রপ্তানি বাড়ানোর জন্য শুল্কমুক্ত সুবিধা এবং যে বাইলেটারাল ট্রেড সেটিকে আরও একটু জোরালো করা যুক্তরাষ্ট্রের সাথে, যেহেতু আমাদের বড় রপ্তানি গন্তব্যস্থল। আপনি কি মনে করেন যে সেখানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য আসলে কেমন রয়েছে? আপনারা জানেন যে তৈরি পোশাকের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকা। তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের তৈরি পোশাক শিল্পের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। হয়তো এর মধ্যে ডেমোক্রেট বা কি বলে রিপাবলিকান পার্টি যারাই পাওয়ারে এসেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাজারের কিন্তু খুব বেশি হেরফের হয়নি, বরং আমরা প্রবৃদ্ধির ধারায় কিন্তু আমরা আছি। তো আমরা আমাদের যে বিষয়টা মানে ঝুলে আছে, যে জিএসপির যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে হয়তো নতুন সরকার যদি ডেমোক্রেটস তারা মানে ক্ষমতায় আসে, আমরা ধরে নিচ্ছি আজকের এই সর্বশেষ রেজাল্ট অনুযায়ী, তাহলে হয়তো আমরা নতুন করে আমাদের কাজ আমরা শুরু করতে পারবো। এবং আশা করব নতুন সরকার জিএসপি পেলে যে আমরা খুব বেশি লাভবান হব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তা না, কিন্তু এটা আমাদের একটা ইমেজ সংকট। ইমেজটাকে পুনরুদ্ধারের জন্যই কিন্তু আমাদের জিএসপি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা আমরা মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সেই ক্ষেত্রে আমাদের বিজেপি যৌথভাবে কাজ করে আমাদের জিএসপির সার্বিক যে বিষয়টি আমরা এগিয়ে নিয়ে এসেছি। জি নিশ্চয়ই। ডক্টর মনসুর, একেবারে শেষ মন্তব্য হিসেবে আপনার কাছে জানতে চাইবো, জনাব কামরুজ্জামান কায়সার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মনসুর, যে এই শেষ মুহূর্তে
আপনার কাছে যেটা জানতে চাইবো যে নির্বাচনের ফলাফলের একেবারে শেষ মুহূর্তেই বলা যায়, তো সব মিলে আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা আপনি বলছিলেন, যে সেটি আরো উচ্চতর পর্যায়ের যে দ্বিপাক্ষিক প্রধানমন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেটির জোরালো করবার দিকে সরকারের যে বাড়তি মনোযোগ, সেটির বিষয়ে আপনার কি পরামর্শ? এখানে আমার মনে হয় যে বাংলাদেশ সামহাও অনেকটা ইন্ডিয়ার কাছে বর্গা দেওয়ার মতো করা হয়ে গেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা সেইভাবে চাই না, আমরা চাই সরাসরি ভাবে আমাদের ওয়াশিংটনের সাথে ঢাকার যোগাযোগ হবে, দিল্লির মারফতে নয়। কাজে এই জায়গাটায় আমাদেরকে একটু কাজ করতে হবে এবং দিল্লিকেও বোঝাতে হবে যে হ্যাঁ আমরা তোমার সাথে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু এটা দ্বিপাক্ষিক, এটা ভায়া মিডিয়া আমার দরকার নাই, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আমাদের সম্পর্ক এস্টাবলিশ করতে চাই। এবং এখানে দুটো জায়গায় কাজ করতে হবে, একটা হচ্ছে ঢাকা থেকে চেষ্টা করতে হবে, আর একটা হচ্ছে বাংলাদেশি যে ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখন বেশ অ্যাক্টিভ এবং অনেক সিনেটর, অনেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সাথে তাদের অনেক দহরম মহরম হয়, আমি জানি সেটা। তাদেরকে ব্যবহার করে, হোয়াইট হাউসকে ইনফ্লুয়েন্স করে আমাদেরকে সেখানে কাজ করতে হবে। নিশ্চয়ই। এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের কাজ করতে পারলে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা লাইন এস্টাবলিশ করতে পারবো, ওয়াশিংটন ঢাকা, নিশ্চয়ই not via দিল্লি। নিশ্চয়ই স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব কামরুজ্জামান কায়সার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। আগামী দিনে আবারও নতুন অতিথির সাথে নতুন বিষয় নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।